নমস্কার, স্বাদ আহ্লাদের আহ্লাদ পর্বের ভিডিও। ছুটির দিনে কলকাতার খুব কাছাকাছি একদিনেই বেরিয়ে আসার প্ল্যান যারা খুঁজছেন তাদের জন্য আমাদের আজকের এই ভিডিও। অনেক কটা দর্শনীয় স্থান রয়েছে। আমাদের প্রথম গন্তব্য কলকাতা থেকে মাত্র 25 কিলোমিটার দূরে। একদিনে আমাদের পরবর্তী গন্তব্যটি কলকাতা থেকে 75 কিলোমিটার। কোথায় খেলাম, কোথায় কোথায় গেলাম, কিভাবে গেলাম সব দেখাবো আপনাদের। বুঝতেই পারছেন কলকাতা থেকে আমাদের একদিনের বেড়ানোর আজকের সর্বশেষ গন্তব্য হচ্ছে টাকি। ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আজ রোববার, ছুটির দিন। সকাল থেকে ইচ্ছে করছিল কোথাও ঘুরে আসি। বন্ধু নিপাকে ফোন করতেই বলল চল টাকি যাওয়া যাক। রাস্তার পাশে বাঁদিকে ধান্যকুড়িয়া পঞ্চায়েতের সাইনবোর্ড দেখেই নিপা বলল ধান্যকুড়িয়া রাজবাড়িগুলো একবার দেখে আসা যায় না। টাকি রোড থেকে বাঁদিকের রাস্তায় ধান্যকুড়িয়ার পথে ঘুরিয়ে দিলাম গাড়ি। আজ আমাদের তেমন বিশেষ কোনো পরিকল্পনা নেই। দুপুর 11:30 নাগাদ খোলা মনেই বেরিয়েছি, যেখানে ভালো লাগবে দেখবো। তাহলে আমাদের আজকের প্রথম গন্তব্য হচ্ছে ধান্যকুড়িয়ার প্রাচীন 3টি জমিদার বাড়ি। বারাসাত থেকে টাকি রোড ধরে দেগঙ্গা, বেড়াচাপা এবং স্বরূপনগর বাজার পেরিয়ে এই ধান্যকুড়িয়া মোটামুটি 45 মিনিট থেকে 1 ঘন্টার পথ। মাত্র 33 কিলোমিটার। দুদিকে বিশাল বিশাল গেট, এককালের জমিদারিত্বের সাক্ষী। প্রথম বাড়িটির মাথা উকি দিল এখান থেকেই। শুরুতে একটু এগিয়ে বাড়িটাকে বাইরের থেকে ভালো করে দেখে নিচ্ছি। এই যে আমাদের বাঁ হাতের বাড়িটি। চলুন তাহলে প্রথম জমিদার বাড়িটি একবার ঘুরে নেওয়া যাক। ফেসবুক, ইউটিউবে একে অনেকে ধান্যকুড়িয়া রাজবাড়ি বলেও চেনেন। ওরে বাবা, বাড়ি কোথায়? এ তো দেখছি প্রাসাদ। রাজবাড়ি বললেও ভুল হবে না। সামনে মস্ত উঠোন, অনেক বড় ফুলের বাগান। ঐতিহাসিক সিনেমার প্লট যেন। সত্যান্বেষী, সাহেব বিবি গোলাম, সূর্যতপা ইত্যাদি বেশ কয়েকটি জনপ্রিয় বাংলা চলচ্চিত্রের শুটিং হয়েছে এখানে। মহানায়ক উত্তম কুমার নিজেও এসেছিলেন এই বাড়িটিতে শুটিং করতে। বর্তমানে একটি বাংলা ধারাবাহিকেও দেখা যায় এই বাড়িটিকে। কি যেন তার নাম? বাগরাজা। 9টা 9:30 যেটা হচ্ছে। কোন চ্যানেল হচ্ছে? ডি বাংলা। খোলা আছে? কিন্তু এটা এমনি দেখে আসতে পারি। চল রে দেখে আসি। এই দিকটা সম্পর্কে একটু বলুন না। সামনে ওই যে খোলা আছে দরজা, এটা গৃহমন্দির। আচ্ছা, গৃহমন্দির। সামনে লেখা রয়েছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। উপস্থিত এই দাদাই আমাদের অনুমতি দিয়েছেন। আচ্ছা দাদা, আপনার নামটি জানা হলো না। কি নাম আপনার? কৈলাস হাজারি। কৈলাস হাজারি। আচ্ছা, এখানকার কোনো ভিজিটিং আওয়ার আছে? 8টা থেকে 12টা। আর বিকেলে? 4টে থেকে 5টা পর্যন্ত। আর পুজোর সময়? পুজোর সময় খোলা থাকে। দুর্গা পুজো হয় ভেতরে। আচ্ছা, আসলে ভালো লাগবে। 5 দিন 6 দিন খোলা থাকে। আচ্ছা, থাকার জায়গা এখানে? সাউবাড়ি। সাউবাড়ি। আচ্ছা, সাউবাড়ি, ওখানে থাকা খাওয়ার জায়গা আছে। আর পুজোর সময় আসলে কি প্রসাদ টসাদ খাওয়া যায় না? প্রসাদ পাবেন না, প্রসাদ সব পয়সা দিয়ে করতে হবে। পয়সা দিয়ে মানে এই জমিদার বাড়ি পুজোটা দেখা যায়। আচ্ছা, এটা কোন জমিদার বাড়ি? এটা গাইন জমিদার। মানে মহেন্দ্রনাথ গায়েন? এমন আর কটা আছে? গাইন, সাউ আর বল্লভ। 3টে। আচ্ছা, কত বছরের পুরনো এই 300? জমিদার? 300 বছর হয়ে গেছে। রাজার মুকুট, রানীর মুকুট। প্রাসাদটিতে ইউরোপীয় স্থাপত্যের প্রভাব রয়েছে। এই হচ্ছে রাজার মুকুট আর এই হচ্ছে রানীর মুকুট। রানীর মুকুট। ছুটির দিনে কি একটা অসাধারণ জায়গা বেড়াতে এলাম। নিপা, তোর কেমন লাগছে? এটা তো হচ্ছে নহবত খানা। কৈলাস বাবু কি বললেন এর সম্পর্কে? হ্যাঁ, উপরে একটা মসজিদ আর একদম উপরে একটা গির্জা। মন্দির, মসজিদ, গির্জা। কিন্তু এই নির্মাণটির নাম কি? নহবত খানা। নহবত খানা? তার মানে গান বাজনা হতো এখানে? হ্যাঁ, মহেন্দ্রনাথ দত্তের পাটের কারবার ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে। বিশাল ব্যবসা। সাহেবরা প্রায় এখানে আসতেন, গান বাজনা হতো। ওদের জন্য আলাদা অতিথিশালা এবং নহবত খানা ছিল। প্রাসাদটিতে কটি থাম আছে বলেছিল? ছেলেদের পরীক্ষায় জিজ্ঞেস করে, ও কোশ্চেন আসে। ধান্যকুড়িয়া গাইন বাড়িতে কটা থাম আছে? 25টা থাম আছে মোট টোটাল। বাচ্চাদের পরীক্ষার কোশ্চেন আসে রাজবাড়ির থাম কয়টা। ট্রেনে করে এলে কাছাকাছি স্টেশনের নাম কাংড়া। কি করে আসবো? ওই কাঁকড়া থেকে বলবেন বেনেপাড়া যাবো। বেনেপাড়া মানে এটা ধান্যকুড়িয়ার উপর দিয়ে যাওয়া হচ্ছে। ওখানে এখান থেকে মাইল 1.5 দূর। অটো আছে, অটো রিক্সা, অটোয় চলে আসবেন। টোটোয় আসলে তো বলবে কিন্তু 400 টাকা ভাড়া। আর এটা 22 টাকা করে হয়তো ভাড়া নেবে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। পুজোর সময় আসবো। শীতের সময় এখানে প্রচুর মৌসুমী ফুল ফোটে। আচ্ছা, এখানে একটা উৎসব হয় শুনেছি। অন্নকূটের সময়? আচ্ছা, কালী পুজোর পরে। ও 20শে মাঘ উৎসব হয়। কলকাতার এত কাছে ধান্যকুড়িয়ার এই গায়েন বাড়ি দেখে আমাদের তো খুব ভালো লাগলো। কৈলাসবাবুকে ধন্যবাদ জানিয়ে আমরা কাছেই, মানে পাশেই রয়েছে সাউবাড়ি আর বল্লভ বাড়ি। যাচ্ছি এদিকে। এই যে দেখা যাচ্ছে সামনে, এটাই হচ্ছে গিয়ে সাউবাড়ি। এখন দুপুর
সম্ভবত এই বাড়িটিও খোলা পাবো না। ঠিক আছে, বাইরে থেকেই দেখে নিচ্ছি। এই যে কৈলাসবাবু বলছিলেন ধান্যকুড়িয়ায় এই বাড়িটিতেই থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। এটি শাও বাড়ি, ধান্যকুড়িয়া জমিদার বাড়িগুলোর মধ্যে অন্যতম। আর এই যে আমাদের বাঁ দিকটায় এটাই হচ্ছে পল্লব বাড়ি। খুব সুন্দর, কি সুন্দর দেখো। ভেতরে দেখতে পাচ্ছি রক্ষণাবেক্ষণের কাজ হচ্ছে, কিছু শ্রমিক কাজ করছেন। এখন দুপুরবেলায় বন্ধ আছে, ভেতরে যাওয়া যাবে না, তাই আমরা সামনের দিকে একটু ঘুরে আসি। রাস্তার পাশেই আরেকটা সুন্দর স্থাপত্য দেখতে পাচ্ছি। চলো আর একটু এগিয়ে যাই, দেখা যাক আর কিছু মেলে কিনা। বলছো? চলো। হ্যাঁ ঠিক তাই, আমাদের পরিশ্রম বিফলে যায়নি। একটা সুন্দর নির্মাণ দেখতে পাচ্ছি, অসাধারণ অসাধারণ। দাদা এটি কি নাম? আচ্ছা, রাসমন্দির। অপূর্ব অপূর্ব, দারুণ। দেখতে পাচ্ছি এখানেও রক্ষণাবেক্ষণের কাজ চলছে। ভাবছি একবার সময় করে রাস পূর্ণিমার সময় অবশ্যই আসতে হবে এখানে। দুপুরের রোদে এখানে আর আমরা দাঁড়াচ্ছি না, এগিয়ে যাব আমাদের পরবর্তী গন্তব্য টাকি রাজবাড়ি ঘাট। ধান্যকুড়িয়া থেকে দূরত্ব 25 কিলোমিটার, ঘন্টাখানেকের পথ। বিকেলের ইছামতি নদী দারুণ লাগবে আশা করি। এবারে টাকি রোডের পাশেই আমাদের জন্য একটি বোনাস দ্রষ্টব্য অপেক্ষা করছে দেখতে পাচ্ছি। এটাও কোনো পুরনো রাজবাড়ি অথবা সম্ভ্রান্ত জমিদার বাড়ি হবে মনে হচ্ছে। আপাতত এ সম্পর্কে আমরা এখনো কিছু জানি না, আপনাদের জানা থাকলে কমেন্টে লিখবেন প্লিজ। না, আমরা এখানে আর দাঁড়ালাম না, কারণ 2:30 বাজে, তিনজনের খুব খিদে পেয়ে গেছে। রঘুনাথপুরে সোনা হোটেল নামে খুব একটি ভালো হোটেল আছে শুনেছি, সেখানেই যাচ্ছি। এই যে এসে পৌঁছে গেছি আপনাদের সাথে গল্প করতে করতে। বাঁ দিকেই এই হচ্ছে সোনা হোটেল। অনেক গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। রাস্তায় খাওয়ার হোটেলের খোঁজ করাতে এই হোটেলটির প্রশংসা করেছেন অনেকেই। লম্বা বেগুন ভাজা, উচ্ছে ভাজা, আলু ভাজা, পাঁপড়, টক দই, চাটনি, ডাল। একটা নিরামিষ সবজি আছে, আর আছে পেঁয়াজ, লেবু, লঙ্কা। একটা স্পেশাল সবজি আসবে, তাই তো? থ্যাংক ইউ। এখানে স্পেশাল নিরামিষ থালির দাম 80 টাকা। হোটেলটি খুব পরিচ্ছন্ন আছে, খাবারও ভালো, তাই না রে? খাওয়া শেষ করে টাকি রোড ধরে আবার আমরা এগিয়ে চললাম। ত্রিমোহিনী মোড় থেকে টাকি রোড ডান দিকে ঘুরে গেছে। দেখো এই দিকটা কিন্তু বেশ খোলামেলা, প্রচুর ফসলের মাঠ। টাকি পৌঁছে গিয়ে আমরা বাঁ দিকে টাকি রাজবাড়ি ঘাটের রাস্তা ধরলাম। সরু রাস্তা, কিন্তু গাড়ি চলায় কোনো অসুবিধা নেই। বাঁ দিকে টাকি কলেজ। লোকেরা টোটোতে করে ঘুরতে বেরিয়েছে। ট্যুরিস্টদের নিয়ে বিভিন্ন দ্রষ্টব্য স্থানে এগিয়ে চলেছে টোটোর দল। টাকিতে ইছামতি নদীর পার ঘিরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ট্যুরিস্ট স্পট রয়েছে। গ্রামের রাস্তা সব জায়গায় গাড়ি পৌঁছয় না, তাই ট্যুরিস্টরা টোটোতে করেই ঘুরে বেড়ান। রাজবাড়ি ঘাটেই বিভিন্ন জায়গায় দ্রষ্টব্যের যাতায়াতের জন্য প্রয়োজনীয় ভাড়ার চার্ট রয়েছে। চলুন আপনাদের দেখাবো। তবে তার উপরে দরদাম করে টোটো ঠিক করে নিলেই হয়। চলার পথে বিভিন্ন জায়গায় থেমে বেরিয়ে একদম ছুটির আমেজ নিতে নিতে আমরা মোটামুটি বিকেল 4টে নাগাদ পৌঁছে গেলাম টাকি রাজবাড়ি ঘাট। ইছামতি নদী গেটের ভেতর দিয়ে উঁকি দিচ্ছে, এদিকে পার্কিং করার জন্য ডাকছে। এগিয়ে যাচ্ছি। দেখো পার্কিং এ অনেকটাই জায়গা আছে, কিন্তু পার্কিং এর রেট কত ভাই? 4 সিটার আপনার 150 টাকা, 7 সিটার 200 টাকা, 3.5 24 ঘন্টার জন্য। আপনি 10 বার বার করবেন, 10 বার এসে রাখবেন, ওই একবারই একটা বিলে আপনি যতবার বার করবেন যতবার রাখবেন ওই একবারই টাকা। রাত্রির জন্য চার্জ লাগবে না, আজকে সকাল 6টা থেকে কালকে সকাল 6টা অবধি 150 টাকা। ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। এই হচ্ছে ঘাট গেট। আপনাদের বলেছিলাম রেড চার্ট দেখাবো, এই হচ্ছে রেড চার্ট। জনপ্রিয় চিত্র পরিচালক কৌশিক গাঙ্গুলির ছবি বিসর্জন সিনেমার শুটিংয়ের স্পট, জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। এছাড়া আরও বিখ্যাত টুরিস্ট স্পটগুলোতে ঘোরার জন্য 3 রকমের রেট রয়েছে, 300, 350 টাকা। ইছামতি নদী ভ্রমণে ওরা কোথায় কোথায় নিয়ে যাবে জেনে নিচ্ছি। 3 নদী বাংলাদেশ এসব ঘুরিয়ে আচ্ছা, লঞ্চে কতজন হলে ছাড়বেন? 10 জন হলে ছাড়ে। সার্ভিস কটায় শুরু হয়? 9টা থেকে 4:30। ধন্যবাদ। আমরা 100 টাকা করে 3টে টিকিট করেছি। বিকেলে ইছামতি নদীতে লঞ্চের পরিবেশটা দারুণ। নিচ্ছেন দাদা কোথায় কোথায় নিয়ে যাচ্ছেন একটু বলুন না। এখন উঠেছেন
তিন নদীর মোহনার দিকে আমরা বোটটা ছেড়ে চলে যাব। রাজবাড়ি ঘাটের থেকে উঠেছেন 100 টাকার বিনিময়ে। ইসামতি নদীর উপরে আমরা চলছি। ওপার বাংলা এপার বাংলার মাঝখান দিয়ে চলছে দিলীপ ঘোষের বোট, যাবে তিন নদীর মোহনা। ওপাশের নদীটার নাম হচ্ছে বিদ্যাধরী, একটা নদীর নাম হচ্ছে কালিন্দী নদী বাংলাদেশ। এপাশে বিদ্যাধরীর নাম যেটা আছে হাসনাবাদ, উল্টো দিকে পার হাসনাবাদ। তিন নদীর মোহনা, সবুজ মাছরা দ্বীপ আছে আমাদের ডান সাইডই, ওটা হচ্ছে কেনে আমাদের ইন্ডিয়ান দিঘি, ওটা হচ্ছে কেনে আমাদের বিএসএফ আইল্যান্ড করে দিয়েছে, ওদিকটা কোনো রকম বোট যায় না। ওখানে আমাদের তিন নদীর মোহনা, সবুজ মাছরা দ্বীপ ওই পাশটায়। মাতলা কি ওদিকে না? মাতলা নদীর দিকে। নৌকো ভ্রমণ শেষে আপনাদেরকে বিদ্যাধরী নদী, হাসনাবাদ এবং পার হাসনাবাদটাও দেখিয়ে নেব। ট্রেনে করে হাসনাবাদ এসেও আপনারা একদিনেই টাকি ঘুরে যেতে পারেন। ওই দিকটা বাংলাদেশ আর এই দিকটা হচ্ছে আমাদের ইন্ডিয়া। ওই দেখো বাংলাদেশের একটা বাইক যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে সাদা টি শার্ট পরে। নদীর এদিকটায় অনেক কটা থাকার রিসর্ট রয়েছে। হ্যাঁ, সোনার তরীও এই দিকটায়। দেখো আমাদের আজকের হঠাৎ ভ্রমণটা কিন্তু দারুণ হলো। দাঁড়াও, এখনো শেষ হয়নি। বিদ্যাধরী নদীটা আমরা উপর থেকে দেখবো তো। দেখতে পাচ্ছেন এখনো সন্ধ্যা হয়নি, আমরা এর মধ্যে কলকাতার রাস্তা ধরবো। তবে ফেরার আগে আপনাদেরকে খুব কাছ থেকে দেখাবো বিদ্যাধরী নদী। পাশেই হাসনাবাদ স্টেশন, ব্রিজ পেরিয়ে ওপারে পার হাসনাবাদ। ব্রিজের ওপর থেকে বিদ্যাধরী নদী খুব সুন্দর দেখা যায়, চলুন দেখবেন। ওই দেখো ব্রিজের উপরে কতগুলি খাবারের স্টল। বোঝা যাচ্ছে বিদ্যাধরী নদীর অপরূপ শোভা দেখতে এখানে প্রচুর লোক দাঁড়ান, তাই বেশ কয়েকটা ছোট ছোট খাবারের স্টল রয়েছে এখানে। চলুন এখানে নেমে বিদ্যাধরী নদীর কয়েকটা ছবি তুলে নিচ্ছি। আর ব্রিজ পেরিয়ে এই জায়গাটার নাম পার হাসনাবাদ। আমরা গাড়ি ঘুরিয়ে নিচ্ছি, এবার কলকাতা ফেরার পথ ধরব। দেখতেই পাচ্ছেন এখনো সন্ধ্যা হয়নি। একদিনেই কত সুন্দর হয়ে যায় একটি ট্রিপ। আপনারা চাইলে ট্রেনও আসতে পারেন, আবার আমাদের মতো গাড়িতেও আসতে পারেন। ছুটির দিনটা আমাদের তো দারুণ কেটেছে। আমাদের সাথে আপনাদের কেমন লাগলো জানাবেন। সন্ধ্যে 7:30টার মধ্যে পৌঁছে গেলাম এয়ারপোর্ট 1 নম্বর গেট। বন্ধুরা, সাদাল্লাদের এই আহ্লাদ পর্বের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, থ্যাংক ইউ।